কারো আদেশ মানি না আমি চির স্বাধীন, আমি না মানি আইন, আমি না কারো অধীন, যেন আমি সত্য শুধু আমি সঠিক, কেবল আমি সভ্য পুরো দুনিয়ায় বেঠিক। প্রলয় আমি করি ধ্বংস, আমি শৃঙ্খলা মানি না মৃত্যু চিনি না, আমি জ্বলে ওঠা শিখা মাহার উপস্থিতি টের পেলে। স্বামীর আটকে যায়, ইশারায় বসতে বলে পাশে। মাহা বাসার আগে পাশে থাকা মদের বোতলে লাথি মেরে ছাদ থেকে ছেঁকে নিচে ফেলে দেয়। লাভ নেই, ওটা পানি ছিল। এখন আমার মাল গেলার মুড নেই, বসো। আপনি আপনি এক দক্ষ হাতে কিভাবে মানুষকে মেরে ফেলেন? আপনার হাত কাঁপে না? কাঁপে না জন্যই তো আমি সামির সিকান্দার। তুমি কাল কোঠরিতে কেন গিয়েছিলে? আপনাদের অবৈধ ব্যবসার চার্জ করতে। ওভার কনফিডেন্স। আরে দুদিনের দুনিয়া, মরেও তো যেতে পারো। আপনাকে না মেরে মরবো না। স্বামীর বাঁকা করে হাসলো একটু, কোনো সুর ছাড়াই গিটারে টুংটাং করছে। মাহা আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি ওখানে রোজ যান? না, ওখানে আমি ডাক ছাড়া যাই না। না চাইতেও দুঃস্বপ্ন আসে, বারবার মনে পড়ে যায় এক প্রেতাত্মা ঘেরা সময়ের কথা। তোমাকে একটা সিক্রেট বলি, আজ পর্যন্ত কাউকে জানতে দেইনি। মাহা স্বামীরের মুখের দিকে তাকিয়ে রইল। জানো, আমি না ভয় পাই মানুষ বা মৃত্যুকে নয়, আমি স্বপ্নকে ভয় পাই। তোমারও তো বাপ মা মরেছে, তারা তোমাকে স্বপ্নে ভয় দেখায়? আমাকে দেখায় যে জন্ম দিয়েছিল সে দেখায়। তাকে শালার সিকান্দার পেয়েছিল ওই কালকুঠুরিতে, কিনেছিল মাত্র 15,000 টাকার বিনিময়ে। আমার জন্ম অপ্রত্যাশিত। আমি যদি মেয়ে হয়ে জন্মাতাম, আমার ঠাঁই হতো ওই কালকুঠুরির ওই পারে। ছেলে হয়েও তেমন লাভ হয়েছিল না। প্লাস পয়েন্ট ছিল একটাই, আমি সিকান্দারের রক্ত, বিষাক্ত রক্ত। যদি কোনো বাধ্যবাধকতা না থাকে আপনি কি আমাকে বলবেন আপনি খারাপ হয়েছিলেন কেন? এত খুনাখুনি কি আপনার খারাপ লাগে না? খুনাখুনি খারাপ কাজ। আমি খারাপ, খারাপ কাজ করতে খারাপের কোনোদিনও খারাপ লাগে না। আপনার মা কিভাবে মারা গিয়েছিল? আপনার মাতুল ফুল বলতে কিছু ছিল না? ছিল, নানা ছিল, নানি ছিল, মামা ছিল, ইনফ্যাক্ট এখনও আছে। এবং তুমি তাদের চেনো। আমি কিভাবে চিনি? কে? রামচণ্ডীপুরের ওই বুড়ো বুড়ি হচ্ছে আমার নানা আর নানি। তাদের তথাকথিত আত্মহত্যা করা মেয়েটা এই সামির সিকান্দারের মা। কি? বোম ফাটলো তো, আমারও ফেটেছিল। আমি আজকেই মাত্র জানতে পেরেছি তারা আমার নানা নানি। তুমি আমার নামটাও ঠিক করে জানো না। আমার নাম জানো? ভালো নাম, জন্মদায়িনীর দেয়া নাম। আমি ভিরান, অভাগা ভানুমতির অভাগা সন্তান ভিরান। মাহা বিস্ফোরিত নয়নে স্বামীরের মুখের দিকে চেয়ে রইল। বেশ কিছুক্ষণ নীরবতা কাটার পরে মাহা বলে, কিছু বলছেন না কেন? ভাবছি তুমি আবার আমার উপর সমবেদনা দেখাতে গিয়ে উল্টে যাবে না তো? আমাকে আপনার এতই দুর্বল মনে হয়? একদম না। তাহলে বলুন, আমি জানতে ইচ্ছুক। স্বামীর আকাশের দিকে তাকিয়ে মাহাকে তার অতীত শোনাতে লাগলো। আমার মায়ের নাম ভানুমতি শিকদার, নানা সালাম শিকদার, নানি নিরুপমা শিকদার, মামা ভুবন শিকদার। রামচণ্ডীপুরের মাঝামাঝি ছিল তাদের আবাস। তেমন আহামরি বড়লোক না হলেও কোনো কিছুর অভাব ছিল না, মধ্যবিত্ত বলা যায়। ভানু বাবা মায়ের বড্ড শখের সন্তান ছিল। যুবতী বয়সে রাজশাহীতে পড়াশোনা করত। ভানু আর তার দুই বান্ধবী মিলে এক বাড়িতে ভাড়া থাকতো। বিশাল বড় বাড়ি, আবাস মোটামুটি কয়েকজনের। স্থান কালকুঠুরির পাশে 76 নম্বর বাড়িটা। তখন সে এলাকায় মানুষের বাস ছিল মোটামুটি, তবে সেটা বদনাম গলির মোড়। হবে নাই বা কেন, সেখানে যে কুঠুরির মেয়েদের পা পড়ে। নানা অনেক মানা করেছিলেন, কিন্তু মা বলেছিল তাতে কি হয়েছে, ওই রাস্তা বাড়ির পেছন সাইডে, কোনো সমস্যা হবে না। মনের বিরুদ্ধে গিয়েও নানা থাকতে দিলেন, কারণ সেটা কলেজ থেকে কাছে এবং আর কোনো বাসা পাওয়াও যাচ্ছিল না যথেষ্ট টাকার ভেতরে। বেশ তুখুর স্টুডেন্ট ছিল ভানু, সবসময় ফার্স্ট গার্ল। কলেজে থাকতে এক সুদর্শন পুরুষের প্রেমে পড়ে যায়। তার নাম ছিল ওবায়দুল কবির। দেখতে মোটামুটি সুন্দর ছিল, বঙ্গবন্ধু কাটমোচ ছিল, পাতলা চিকন কালো চশমা পরতো। দেখে মনে হতো আবাল কিচ্ছু বোঝে না, নিষ্পাপ। কারণ ওই যে কথাই আছে, ট্যালেন্ট ছেলেরা ইনোসেন্ট টাইপ হয়, সেরকমই আর কি। তো মিস্টার ওবায়দুল কবির সে অন্য কোনো মেয়ের দিকে তাকাতো না। তার একমাত্র পছন্দ ছিল সুন্দরী ভানুমতি শিকদার। স্টুডেন্ট ভালো, ছেলে ভদ্র, সামান্য বিড়ি সিগারেট পর্যন্ত খায় না।
মেয়েদের দিকে বিশেষ দরকার ছাড়া তাকায় না। এই গুণগুলো ভানুমতির খুব ভালো লেগে যায়। একদিন বৃষ্টির মধ্যে দুজন কলেজ ক্যাম্পাসে দাঁড়িয়েছিল। ওবায়দুল তখন ছাউনির ভেতর এতগুলো মেয়ে দেখে নিজে দূরে সরে দাঁড়ায়। বৃষ্টিতে ভিজতে থাকে, সবাই এটা নিয়ে হাসাহাসি করছে। তখনই ভানুমতি তার মাথায় ছাতা ধরে। পছন্দের মানুষকে এত সামনে দেখে তার সর্বাঙ্গ দুলে ওঠে। নিঃসন্দেহে ভানুর চোখ ছিল যে কারো হৃদয় খান করার মতো ক্ষমতাবান। ওবায়দুলের বেলায়ও তাই হলো। এমন পরিস্থিতিতে পড়ল যে একদৃষ্টিতে তাকিয়েই রইল একে অপরের দিকে। দুদিন আর কারো দেখা নেই। তারপর একদিন সোমবারে সিটি লাইব্রেরিতে তাদের আবার দেখা যায়। দুজনে একে অপরের সামনাসামনি বসে বই পড়ছিল ঠিক বলা যায় না, দুজনের কারোরই পড়া হচ্ছে না। ওবায়দুল নিজে থেকে জিজ্ঞেস করে, তুমি কি রোজ এখানে আসো? স্বামীরের মা স্বামীরের মতোই তেরা জবাব। বোকা নাকি? রোজ কিভাবে আসবো? খোলাই তো থাকে 3 দিন, সোম মঙ্গল বুধ। ও হ্যাঁ, তা ই তো। তুমি কি রোজ আসো? হ্যাঁ। আমার আবারও ভুল উত্তর। রোজ কিভাবে আসো? খোলাই তো থাকি 3 দিন। হ্যাঁ, ওই 3 দিনই। ভানু খিলখিল করে হেসে ফেলল। ওবায়দুল তার দিকে তাকিয়ে রইল। এভাবে কিছুদিন যাওয়ার পর ওবায়দুল সাহস করে ভানুর বইয়ের ভেতরে একটা চিরকুট রেখে দেয়। ঘুরে ফিরে 3 দিন পর সেটা ভানুর হাতে পড়ে। ভানুর মুখটা ঝলমলে হয়ে ওঠে। তাৎক্ষণিক কোনো জবাব দেয় না। তবে ভানুর নিজেরও তো তাকে পছন্দ ছিল। কথায় কথায় একদিন ভানু ওবায়দুলকে জিজ্ঞেস করে, তুমি আমাকে সত্যি পছন্দ করো? আমি তোমাকে পছন্দ নয়, ভালোবাসি ভানু। তাহলে ঠিক আছে, আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু আগে রাবিতে চান্স পেতে হবে। আর মাত্র কিছুদিন, উচ্চ মাধ্যমিক পরীক্ষার, তারপর ভর্তি পরীক্ষা, তারপর কোথায় হয় না হয় পড়াশোনাটা ঠিক রাখতে গেলে এদিকটা কম রাখতে হবে, বুঝেছো? এমনিও তুমি অমন না, তবুও অন্য মেয়ের দিকে তাকাবে না। তুমি কেমন যেন সবার থেকে আলাদা ভানু। কেন? এই যে সাহসী, উদ্যোগী, সাথে মায়াবীও। ধন্যবাদ। বলছি ভানু, আবার কি হলো? আমরা কি মাঝে মধ্যে দেখা হতে পারি না? প্রতিদিন বিকেলে 5টার সময় বাইরের স্টলের সামনে। আচ্ছা। তারপর কিছুদিন যেতে না যেতেই তারা একে অপরকে ভীষণ ভালোবেসে ফেলে। ভানু তার সমস্ত নির্ভরতা ওবায়দুলের উপর ছেড়ে দেয়। দুজনের দিনগুলো বেশ ভালোই কাটছিল। সৌভাগ্যক্রমে দুজনেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যায়। ভার্সিটির প্রথম দিন ভানুর দেখা হয় তখনকার সেরা বকাটে তৎকালীন নবনির্বাচিত মেয়র আবু সালার সিকান্দারের ছোট ভাই আবু সজল সিকান্দার এর সাথে। সজলের ইশারায় কয়েকজন মেয়ে এসে তাকে ডেকে নিয়ে যায়। সজল ভানুকে নর্মালি তার নাম পরিচয় জিজ্ঞেস করে। ভানুও সরলভাবে উত্তর দেয়। সজলের সঙ্গে দাঁড়িয়ে থাকা ছোট্ট সাফিন বলে, কাকা, তুমি আরে কিচ্ছু বলো না কেন? হ্যাঁ, কি বলবো বেটা? অন্য গারে জ্বালাও, যেদিনই আসি ওদিনই দেখি জ্বালাও। আরে জ্বালাইলা না কেন? হ্যাঁ, আমি হের প্রেমে পইরা গেছি গা। ওরে বিয়ে কইরা বউ বানামু। বউরে কেউ জ্বালায় নাকি? জ্বালাই না। না। তারপর বেশ কিছুদিন ধরে সজল ভানুর পিছু নেয়। কিন্তু সজল ছিল স্বামীরের মতো বকাটে, তবে এত ডানপিটে না। ভার্সিটির সবাই তাকে ভদ্রলোক বলে জানতো। কারণটা খুবই সোজা, তার শয়তানি কোনোদিনও বাইরে আসে না। সালার সিকান্দার আসতে দেয় না। সজল ভানুকে পছন্দ করে এটা ওবায়দুল খুব ভালো করে বোঝে। এর কারণে মাঝে মধ্যেই ভানু আর ওবায়দুলের ঝগড়া লেগে থাকে। একদিন সন্ধ্যাবেলা সজল মাতাল হয়ে থাকা সালার সিকান্দারকে আনতে গিয়েছিল। তখন সে বেশ সুদক্ষ চোখে দেখতে পায় ওবায়দুল কবির কালকুঠুরি থেকে বের হচ্ছে। সজল জানতো ওবায়দুল ভানুর প্রেমিক, নিশ্চয়ই এতে ঘাপলা আছে। সে সোজা সালার সিকান্দারকে জিজ্ঞেস করে, ভাই, এই ওবায়দুল কাউয়া এখানে কি করতে এসেছিল? একে চেনো কি করে? চিনি না, সে একটা রিপোর্ট করতে এসেছিল। আরে মেয়ের কাছে মানুষ আসবে, এটাই স্বাভাবিক। সবাই যে কালকুটুরের শালারের কাছে আসবে এটা তো ভাবা অনুচিত, ছোটন। ও আচ্ছা ভাই, শোনো, আমার একটা শরীরে খুব মনে ধরেছে, এনে দাও না। মেল্লা সুন্দরী দেখতে, ভদ্র সভ্য। তাই নাকি? নাম কি? কিসে পড়ে? ভানুমতি শিকদার, আমাদের ভার্সিটিতে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। ঠিক আছে, দেখবো, বাড়ি যা। সজল সেখান থেকে বাড়ি চলে যায়।
কিছুদিন পর ভার্সিটি গিয়ে শোনে ভানু অসুস্থ। সেদিন সাথে দুটো মেয়ে বান্ধবী নিয়ে ভানুকে দেখতে যায়, সঙ্গে সাফিনও ছিল। ততদিনে সজলের সাথে ভানুর মোটামুটি ভালো সম্পর্ক। সাফিনকেও আদর করত ভানু। ভানুর বেশ ভালোই যত্ন করে সজল। মনে মনে ভাবে, ওবায়দুল একবারও দেখতে তো এলোই না, একটাবার খবরও নিল না। ভানু যখন ঘুমিয়ে গেছে, সাফিনও তার কোলের মধ্যে শুয়ে ঘুমিয়ে যায়। সজল মুগ্ধ দৃষ্টিতে সেদিকে চেয়ে রয়। ধনুকের মতো বাঁকা ক্লান্ত শরীর এলিয়ে বিছানার একপাশে শুয়ে পড়ে। ঘুম যখন ভাঙে ওবায়দুল সামনে দাঁড়িয়ে, তখন কিছু না বলে সে সোজা চলে যায়। সজলকে মোটামুটি ভয় পায় বলা যায়, সেজন্য কিছু বলার সাহস করে না। আপনার কি হলো? স্বামীরকে চুপ করতে দেখে মাহার সহ্য হচ্ছে না। ঘটনাটা আসলেই জানতে চাওয়ার মতোই ঘটনা। যে কারোর আগ্রহ হবে জানতে, কারণ ভানু ভালোবাসতো ওবায়দুলকে, ভানুকে ভালোবাসতো সজল। আর ভানুর স্বামী তাহলে কি করে শালার? মুখটা বন্ধ করে আছেন কেন? পরে কি হলো বলুন। বলতে ইচ্ছে হচ্ছে না। কিন্তু আমার শুনতে ইচ্ছে হচ্ছে। তাতে আমার কি? আরে বলুন না, বদলে বদলে আপনার লুঙ্গি ধুয়ে দিব। না, আপনাকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো। স্বামীর এবার শব্দ করে হেসে ফেলল। হ্যাঁ, তোমার ভালোবাসা দেখে আমার এই ছাদ থেকে লাফ দিয়ে চাঁদে চলে যেতে মন চাইছে। সে যান, কিন্তু আগে পুরোটা বলে যান। স্বার্থপর বাঙ্গি একটা। সেদিন ভানুকে কিছু না বলে চলে গেলেও পরের দিন এসে সোজা ওবায়দুলের উক্তি, ভানু চলো বিয়ে করে ফেলি। আমার তোমাকে নিয়ে বড় ইনসিকিউরেট ফিল হয় যখনই ওই সজল ভাইয়ের তোমার আশপাশে দেখি, আমার ভিতরটা জ্বলে যায়। ভানু ওবায়দুলের কথাই একটুও দ্বিমত করে না, কিন্তু ভানু চাইছিল বাবা মাকে আগে জানাতে। শোনো, এভাবে কেলেঙ্কারি না বাঁধিয়ে বাবা মাকে জানাই। আমার বাবা মা আমায় খুব ভালোবাসে। দেখে নিও, রাজি হবেই হবে। ঠিক আছে, দেখা করে নেব না হয়। খবরটা গড়তে গড়তে সজল পর্যন্ত পৌঁছে যায়। বেশ কিছুদিন যাবৎ অপেক্ষার পর সজল সোজা ভানুর কাছে প্রেম নিবেদন করে বসে। ভানু, আমি তোমাকে সত্যি খুব পছন্দ করি। তুমি একটাবার রাজি হয়ে যাও। ওই কাউয়ার থেকে তোমাকে আমি ভালো রাখবো। তাছাড়া ছেলেটা সুবিধার নয়, আমার কথা বিশ্বাস করো। সজল ভাইয়া, আপনি সিনিয়র মানুষ। আমি আপনাকে সবসময় বড় হিসাবে সম্মান করেছি, সত্যি কখনো অন্য নজরে দেখিনি। তাছাড়া আমিও ওবায়দুলকে ভালোবাসি। আশা করি আপনি ব্যাপারটা বুঝবেন। অত বালছাল আমি বুঝি না। আমি তোমার পছন্দ করি, তুমি আমার। চলো, আমি তোমার বাড়িতে খবর পাঠাবো। নির্বাচনের আগেই আমার বিয়ে হবে। চলো। আমার হাত ছেড়ে দিন, ছাড়ুন বলছি। আমি আপনাকে বিয়ে করব না। আপনি একটা বেকার বখাটে ভাদাই মা। পড়াশোনা চালচলন কিছুই আপনার নেই। তাছাড়া আপনাকে আমি ভালোবাসি না। বাঁচতে হবে, জোর করে বাসবে, নয়তো আমি তোমাকে বাধ্য করব। তখন সারা দুনিয়া তোমায় কলঙ্কিনী বলে চিনবে। তখন কি সেটা খুব ভালো হবে? উক্ত কথাটা ভানুর ভীষণ অপছন্দ হয়। রাগের বশে ঠাস করে সজলের গালে চড় মেরে দেয়, যার দরুন তার ভীষণ ইগো হার্ট হয়। সজল সেখানে থেকে সোজা নাটোরের বাহিরে চলে যায়। শালার সিকান্দার আটকানোর বদলে আরো উস্কে দিয়েছিল। ঘটনা এভাবে এগোতে এগোতে একদিন ভানু রোগ তোলে বাবা মায়ের সাথে দেখা করতে, কিন্তু ওবায়দুল তখনও এনিয়ে বিনিয়ে মানা করে দেয়। পরে একদিন নিজেই বলে, চলো তোমাকে ঘুরতে নিয়ে যাই, একজনের সাথে দেখা করার। ভানুর ছুটি থাকায় সেও রাজি হয়ে যায়। ওবায়দুল জানায় অতি নিকটেই কোথাও ঘুরতে যাবে। হাঁটতে হাঁটতে ভানু খেয়াল করে না কখন তারা নিষিদ্ধ গলির রাস্তা পেরিয়ে গিয়েছে। কালকুঠুরি নামের ভবনটি সে সেদিন প্রথম দেখেছিল। খবর নিয়ে দেখলো যাকে খুঁজছে সে এখনো আসেনি। ওবায়দুল তখন সেখানে উপস্থিত মোটা গাট্টা গোট্টা এক লোককে বলল ভানুকে নিয়ে গিয়ে এক রুমে বসাতে। দেখতে সুন্দরীর জন্য সেখানকার বাইজি নারীরা তাকে নিয়ে হাসি ঠাট্টা করছিল। তখন সেখানে এক মেয়েকে ডাকা হয় যে, রিমি, তোর কাস্টমার আছে, আজ যা, কাছে যা। মেয়েটার মুখটা বিষণ্ণতা ছেয়ে যায়। ভানু ভালো মনেই বাকি মেয়েদের জিজ্ঞেস করে, তোমাদের এই আবাস স্থলের নাম কালকুঠুরি কেন? তাদের মধ্যে কেউ কেউ বলে কুঠুরির নাম হয়তো শখ করে তাই রেখেছে। কখন সেখানে উপস্থিত হয় শালার সিকান্দারের মা সুমনা সিকান্দার। বড় অদ্ভুত তার বেশভূষা,
কালো রঙের লাল পেড়ে শাড়ি পরে, কপালে লাল টিপ, গলায় একটা সোনার মালা, হাতে কঙ্কন আর মোটা করে লাগানো কাজল। চোখ দুটো নাকি তার বড্ড ভয়ানক ছিল। পান চিবুতে চিবুতে সুমনা সিকান্দার জবাব দিল, যেখানে সূর্যের আলো কিংবা বাতাস পর্যন্ত পৌঁছায় না, এমন অন্ধকার ও যন্ত্রণাময় কারাগারকে কালকুঠুরি বলে। মানে? মানে বুঝতে পারছো না শোনা? কালকুঠুরি হলো একটা কারাগার, যেই কারাগারে ভয়াবহ শাস্তি দেওয়া হয়। তবে এই কুঠুরি সেই কুঠুরি নয়। কোর্টের পাশে যে কালকুঠুরি রয়েছে ওটাই আসল কালকুঠুরি। আর এই কুঠুরি দুই হচ্ছে বর্তমানে সর্বসেরা দেহ ব্যবসার ঘাঁটি, পতিতালয়। পাখিটা আর ভেঙে বলতে হলো না সুমনার। ভানু এমনিতেই সব বুঝে গেল। কথাগুলো কানে ঢুকতেই সারা দুনিয়া যেন হেলে দুলা করছে। সেখান থেকে দৌড়ে পালাতে গেলে ওবায়দুল তাকে ধরে বলে, কোথায় যাচ্ছ? আমার টাকার বস্তা? কি? ওবায়দুল, এটা কুঠুরি, বাইজিপাড়া। পালাও এখান থেকে। তুমি এখানে কেন এসেছো? তোমার সংসার গড়ে দিতে। মানে? বাংলা ভাষায় বললে আমি তোমাকে বেছে দিয়েছি সুমনা কাকি। আমার কাজ এই পর্যন্তই। ভানুর সব কেমন গলিয়ে যায়। নিজের সবচেয়ে আপন ভাবা মানুষটা, ভাজা মাছ উল্টাতে না জানা মানুষটা কিভাবে এক মুহূর্তে বদলে গেল। ভানু দৌড়ে বেরিয়ে যেতে লাগলে সুমনা সিকান্দার জোর গলায় হুকুম করে তাকে আটকানোর জন্য। বেশ কজন গার্ড মিলে জবরদস্তি তাকে একটা কামরায় বন্দি করা হয়। ওবায়দুলকে চেঁচিয়ে মেচিয়ে ডাকতে থাকে ভানু। তার মনে হয় এখনো পর্যন্ত স্বপ্ন দেখছে, এই স্বপ্ন এক না এক সময় ভেঙে যাবে। কিন্তু ওবায়দুল তার ডাক শুনল না। দরদাম করে মাত্র 15,000 টাকা হাতে নিয়ে ওবায়দুল সেই কালকুঠরি 2 ত্যাগ করলো। তখন সেখানে অনেকগুলো লোকজন ভানুর চিৎকার চেঁচামেচিতে বিরক্ত হলে ভানুকে পাঠানোর হুকুম হলো আসল কাঠকুঠুরিতে। ঘুমের ওষুধ ইনজেক্ট করে তাকে তুলে নিয়ে যাওয়া হলো কালকুঠুরিতে। গলায় ঝুলে থাকা ভার্সিটির আইডি কার্ডটা চিরতরের জন্য ছিঁড়ে পড়ে গেল লাল গলির রাস্তায়। মনে আছে তোমাকে কালকুঠুরির একটা কামরায় বন্দি রাখা হয়েছিল? সেখানে ভানুকে আটকে রাখা হয় তালাবদ্ধ ঘরে। নিচতলা তো দেখনি? নিচতলায় 14 শিকের রুম, কিন্তু ওপরতলা কাঠের শক্ত দরজা বিশিষ্ট জানালাও নেই। সেই কামরায় আছে ছোট্ট এক লাগোয়া শৌচাগার, আর শুধু আছে পশ্চিম দেয়ালে 18টি ছিদ্র, যা দিয়ে দিনের বেলায় কোনো মতে 18 ছটাক আলো প্রবেশ করত সেই কামরায়। বলা হয় কালকুঠুরিতে যে আসামি যায় সে আর কোনোদিনও বেঁচে ফেরে না। কালকুঠুরিতে বড্ড ভয়ানক অপরাধী বা আতঙ্কবাদীদের আটক রাখা হতো। নির্যাতন করে মেরে ধরে যদি মরে যেত, সামনের ওই পুকুরে লাশ ফেলে দিত, দাফনও জুটত না। সেই খানকার সবচেয়ে ভয়ানক কামরা দ্বিতীয় তলার সেই কর্নারের কামরা, সেল নম্বর 218। এবার একটু দম ফেলে আবার বলতে লাগলো স্বামীর, সেই কামরাতে আটকে রেখেছিল ভানুকে। শালার সিকান্দারের তখন 2 ছেলে। শাফিনের বয়স তখন 6 কি 7, আর সিয়ামের বয়স 3। হ্যাঁ, একদম 3। 2 দিন ওভাবেই পড়ে থাকার পরে তৃতীয় দিন সেখানে উপস্থিত হয় এক পুলিশের ঘাড় আর বুক ভর্তি ব্যাচ, তৎকালীন ডিআইজি দেলদার সমাদ্দার, তার সাথে হাতে হ্যান্ডকাপ পরা শাফিন শিকদার। সালারের আদেশে তাকে বেঁধে নিয়ে যাওয়া হয়েছে ওসব অত্যাচার পরিদর্শন করার জন্য, আটকানোর জন্য। সজল সিকান্দার তো তখন রাজশাহীতে ছিল না। তাকে দেখে ভানু মনে সাহস পায়, পায়ে পরে বাঁচাতে আকুতি করে, মনে করে দেলদার তাকে বাঁচাতে গিয়েছে এবং বাঁচাবে, কিন্তু সে গুড়েবালি। রাক্ষস সম হাহা করে হেসে দেলদার ছোট্ট সাফিনকে বলে, দেখেছিস, এভাবে যখন কেউ আর্তনাদ করে তার চেয়ে মধুর বাণী কিছু হয় না। বলেই নিজের পৈশাচিক খিদে মেটাই 21 বছর বয়সী সরল ভানুকে দিয়ে। ভানু নিজের সতীত্ব চিরজীবনের জন্য হারিয়ে ফেলে। সাফিন নিজের চোখ মুখ এঁটে ভানুর চিৎকার শুনেছে। শুধু এইটুকু নয়, এটা ছিল প্রথমবার। দ্বিতীয়বারে নিজের বাপকে এক অসহায় মেয়েকে ছিঁড়ে খেতে দেখেছে।
বরাবর দেখে, সেই ছোট্টবেলা থেকে দেখে, খুব সম্ভব 4 বছর বয়স থেকে। কিছু বুঝুক বা নাই বুঝুক, তাকে দেখানো হতো এই সকল কর্ম তার ভবিষ্যতে করতে হবে। ওই কামরা এমন এক কামরা যে ভানু আত্মহত্যা করার সুযোগটুকুও পায়নি, তাকে ওখানেই আটকে রাখা হতো। এদিকে ভুবন শিকদার ভানুর ভাই, তাকে নিতে এসে আর খুঁজে পায়নি। পুলিশ থানা করেছিল কিনা জানা নেই, খুব সম্ভব করেছিল, কিন্তু তাতেও লাভ হয়নি। জন্ম থেকে কেউ খারাপ হয় না, তাই না? সাফিন সবার চোখ লুকিয়ে গুটিসুটি হাতে অত্যন্ত চেষ্টায় সজলের কাছে টেলিফোন করে। তখনকার সময়ে যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না। সৌভাগ্য করে টেলিফোন ওঠায় ঢাকা ভার্সিটির এক ম্যাডাম। সজল যেহেতু জনপরিচিত ছিল, তাকে কানেক্টেড করতে বেশি বেগ পেতে হয়নি। কল রিসিভের পর খানিকক্ষণ বাদে ওপাশ থেকে আওয়াজ ভেসে আসে। হ্যালো, কে বলছেন? আমি আমি সাফিন কথা বলছি। আচ্ছা, তো মিষ্টি বাচ্চা, তোমার কাকে চাই? আমার কাকা, কাকাকে দাও। তোমার কাকার নাম বলো। সজল, সজল সিকান্দার। সজল ফ্রম নাটোর? মানে নাটোর থেকে বলছো? হ্যাঁ। ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো। সাফি, এতদিন পরে কাকার গলার আওয়াজ শুনে ছোট্ট বাচ্চাটার জানে পানি পড়ে, চোখ ভিজে যায় নোনা জলে। মা মরেছে অনেক ছোটবেলায়, দাদি সুমনা সিকান্দার খুন করে মেরেছে। শিয়ামকে সাথীর মা সুফি বেগম দেখাশোনা করে, তাকে কেউ দেখে না, ঠিক যেমনটা তার ছেলে শিভানের সাথে হয়ে থাকে। মায়াভরা কণ্ঠে ভেজা গলায় সাফিন ডাক দেয়, কাকা। সাফি, কি হয়েছে বাবা? তুই কাঁদছিস? সাফি, এ বাপ, কি হয়েছে বাপ? তুমি ফিরে এসো কাকা। হে কাকা, হে কাকা, তুমি ফিরে এসো। কি হয়েছে বাপ? আব্বা মারছে? দাদি মারছে? চাষি কিছু বলছে? কাঁদছিস কেন বাপ? কথা গ। ভানুমা। ওপাশ থেকে আওয়াজ ভেসে আসে সুফি বেগমের। সাফিন, তুই এখানে কি করছিস? তোকে কাল কুঠুরি যেতে হবে, তোর বাপে বের হতে বলেছে। সজলের কান মাথা ধাপা পড়ে যায়। কালকুঠুরি, সাফিনকে তার মানে সালার কালকুঠুরি নিয়ে যায়। কিন্তু লাইন না কেটে সজল গভীর মনোযোগ দিয়ে কান পেতে রয়। সাফিন ছোট্ট থেকে চালাক চতুর, বুদ্ধি করে কথা ঘুরিয়ে জোরে কণ্ঠে বলে, আমি ওখানে যাব না চাচি। চাচি, ভানুমাকে বাবা মেরে ফেলবে, এইভাবে বাঁচাও চাচি, বাঁচাও। সজল আর বাকিটা শুনতে চায় না, সব জলের মতো পরিষ্কার। সালার সিকান্দার ভানুকে স্বীকার করেছে। এমনিতেই সাফিনের কান্না ভরা কণ্ঠ শুনে সজলের কান ঝাঁঝা করছিল, কিন্তু যখন ভানুর কথা তুলেছে তখন থেকে সজল চার দুনিয়া অন্ধকার দেখছে। সাফিনটাকে সজল বড্ড ভালোবাসতো, ঠিক যেমন ভানুকে ভালোবাসতো। দুজনেরই এমন বিপদ শুনে সে চিন্তায় পড়ে যায়, বারবার নিজেকে দোষারোপ করতে থাকে। হুটহাট রাগ করে চলে আসা উচিত হয়নি, খোদা না খাস্তা তাদের কোনো বিপদ না হয়। সেদিন রাতেরই ট্রেন ধরে নাটোরের উদ্দেশ্যে রওনা দেয়। নিয়ম করে সাফিনকে কালকুঠুরি নিয়ে যায় শালার। ভানুর রূপ সৌন্দর্যে ভিত্তি করে অন্য কাউকে তার ভাগ বসাতে দেয় না শালার সিকান্দার। গেটে দাঁড়িয়ে থাকা দাসীটা জবরদস্তি ভানুকে খাইয়ে যত্ন করে সুস্থ রাখে। সেদিন গিয়ে সাফিনকে চেয়ারে বেঁধে রাখার পর শালার যখন মদ গিলে ভানুর কাছাকাছি যায়, ঘর ঘর করে বমি করে দেয় ভানু, চোখের পলকে অজ্ঞান হয়ে যায়। শালার গলা উছিয়ে দাসীকে ডাকে। দাসী বলে, বড়বাবু এত পোয়াতি হয়ে গেছে? এত দ্রুত? কি করব? আপাতত ওর জ্ঞান ফেরা, পরেরটা পরে দেখছি। তারপর সাফিনকে সাথে করে বেরিয়ে যায়। মাহা বুঝতে পারে না এর ভিতরে স্বামীর ওপর ইফেক্ট করা কোনো স্টোরি নেই। সাফিন হলে ব্যাপারটা আলাদা ছিল। সাফিন হলে ব্যাপারটা আলাদা ছিল। চোখের সামনে মায়ের মৃত্যু, ভানুর বিভৎস দৃশ্য হয়তো তার উপরে নেগেটিভ ইফেক্ট ফেলেছে, কিন্তু স্বামীর সিকান্দার, তার তো তখনও আগমনই ঘটেনি। কিছুক্ষণ নীরবতা। আমি বলেছি খারাপ হতে কারণ লাগে না, নিজ ইচ্ছেটাই যথেষ্ট। তুমি আমার খারাপ হওয়ার কারণ খুঁজছো? কি খারাপ তুমি ডিপজলের মা? তুমি চাইছো থ্রিলারের মতো আমার সাথে যেন কাহিনীর আগে খারাপ হয়, খুব খারাপ হয়। সজল শিকদারকে কে মেরেছিল? আর ওই পেটের বাচ্চাটাই কি আপনি? তারপরে কি হয়েছিল বলুন। ইভানের কল পেয়ে সজল তখন কোনো কিছু না ভেবে ছুট লাগায় সেখান থেকে সোজা কালকুঠুরিতে। দৌড়ের দাসী তাকে বলে, মাফ করবেন ভাইজান, বড়বাবু আপনাকে যেতে মানা করেছে। ভেতরে কে আছে? দরজাটা খোলো। আমি তোকে দরজা খুলতে বলছি, খোল। কিন্তু ভাইজান। দরজা খোল।
দাসী দরজা খুলে দেয়। অন্ধকার কুঠুরির দরজা ভেদ করে রাত কাটা ভোরের আলোর হলুদ আলো মতো চারিদিকে ছড়িয়ে যায়। আলোর বুক চিরে সজল গুটিসুটি পায়ে ভেতরে ঢুকতেই দৃশ্যমান হলো ভানুর শুকনো মুখ চোখ। সর্বাঙ্গ কেঁপে উঠল নিজের আপন মানুষটাকে ওভাবে দেখে। ধীর পায়ে এগিয়ে ভানুর সামনে গিয়ে বসলো। ভানু ভয়ে চোখ মুখ খিচে দুই হাতে নিজের বুক চেপে ধরলো। ততক্ষণে পুরুষ জাতির ওপর থেকে তার বিশ্বাস নিঃশেষ হয়ে গিয়েছে। তার ধারণা সজল সিকান্দার ও তার খিদে মেটাতে সেখানে উপস্থিত হয়েছে। তাকে চমকে দিয়ে সজল আলতো হাতে ভানুকে নিচের বুকে জড়িয়ে ধরে ছোট বাচ্চার মতো হাউমাউ করে কেঁদে ওঠে। ভানু কিছুটা অবাক হয়। সজলের তো খুশি হওয়ার কথা। সজল কাপা হিমশীতল কণ্ঠে বলল, সব আমার দোষ। সামান্য একটু কারণে আমার এখান থেকে চলে যাওয়া উচিত ছিল না। তুমি কেন আমার কথা শুনলে না ভানু? কেন তুমি কেন আমায় বিশ্বাস করলে না? ভানু স্পষ্ট বুঝতে পারছে সজলের হৃৎপিণ্ড বিদ্যুৎ গতিতে ছোটাছুটি করছে, কিন্তু এত ভুল বোঝা আর ভয়ানক অবস্থার পরেও কেন সজলের ছোঁয়া বিষাক্ত মনে হচ্ছে না? সজল কেন কাঁদছে? ওরই তো সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা। সজল ভানুর চোখ বরাবর তাকালে মনে হলো তার চোখ দুটো যেন অন্ধকারে আগুন হয়ে জ্বলে উঠল। সজল দুই হাতে ভানুর দুই গাল আঁকড়ে ধরে রুদ্রকণ্ঠে বলল, কসম সেই সৃষ্টিকারীর, তোমার এই অবস্থার জন্য দায়ী একজনকে আমি কঠোর থেকে কঠোরতম শাস্তি দেব। ভানু একদম নিশ্চুপ হয়ে যায়। তবে সজলের দৃষ্টিতে দেখে বেশ অবাক হয়ে গেল। মানুষ কি করে ভুল মানুষের পাল্লায় পড়ে সত্যিকারের ভালোবাসাকে চিহ্নিত করতে ভুল করে বসে। সজল হয়তো সত্যি ভানুকে এতটাই ভালোবাসতো, কিন্তু ভানু তা বোঝেনি। ভানু ভাঙা কণ্ঠে সজলকে বলল, আমাকে একটু খেতে দেবেন? আমার পেটের বাচ্চাটা মরে যাবে। 2 দিন যাবৎ পানিবিহীন কিছুই খায়নি। সজল শুষ্ক একটা ঢোক গিলে মাথা নেড়ে সম্মতি জানায়। নিজের গায়ের শার্টটা খুলে ভানুর গায়ে জড়িয়ে দিল। প্রথমে একবার তার দিকে হাত বাড়ালো, মাঝপথে থেমে গিয়ে জিজ্ঞেস করলো, তোমার কি আমাকে ভয় লাগছে? না। সন্দেহ? না। তারপর আর কোনো কথা না। সজল সোজা ভানুকে বাঁচা কোলে তুলে সেখান থেকে বেরিয়ে যায়। দাসী কি করবে না বুঝে কালকুঠুরি টুয়ে চলে যায়। সজল ভানুকে নিয়ে সোজা সিকান্দার বাড়ি পৌঁছে যায়। সাফিন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সুফি বেগম সজলের কথা মতো ভানুকে পরিষ্কার জামা কাপড় পরিয়ে একটা ঘরে শুইয়ে দেন। সজল সাফিনকে সাথে করে চলে যায় কমিশনারের বাড়ি। সেখানে রাগিব দেওয়ানের সাথে তার প্রথম দেখা। রাগিব দেওয়ান সোমার খালাতো ভাই আর কমিশনার সোমার বাপ। তাদেরকে কথায় কথায় এক ঘরে পাঠিয়ে দেয় সজল। কমিশনার বেশ ফুর্তি মনেই সজলের সাথে কথা বলছিল। এক পর্যায়ে সজল জিজ্ঞেস করে, শুনলাম কালকুঠুরিতে নাকি কোনো মেয়েকে আটকে রেখেছিলেন। অন্য মেয়েদের তো কালকুঠুরি 2 রাখেন, ওটাকে কেন ওখানে রেখেছিলেন? ওটা ভীষণ সুন্দরী, তোর ভাইয়ের হেব্বি পছন্দ, আমারও ভালো লাগছে তাই একটু ট্রায়াল দিছি এই আর কি। ভেরি গুড। আজ আমিও একটা ইউনিক ট্রায়াল দেব ভাবছি। আগে কখনো বেশি উত্তেজিত হয়নি, আজ হব ভাবছি। কার সাথে? আমার বউ তো মরে ভূত, মেয়ে তো ছোট, এখন কি করে? পুরুষত্ব প্রমাণের উত্তেজনা, এটা কাপুরুষত্ব নয়। কমিশনার সাহেব, শুভযাত্রা। কথাটা বলেই সজল পাশে থেকে মদের বোতল ভেঙে সোজা কমিশনারের গলায় গেঁথে দিল। চিৎকারের সুযোগটুকুও পায়নি সে। অতঃপর তাকে লাথি মেরে কাছের টেবিলের উপরে ফেলে দিল। 2-3 মিনিট ছটফটিয়ে কমিশনারের কার্যক্রম শেষ। সজল যে কমিশনারকে খুন করলো এটা 3 জনেই দেখে ফেললো। বড্ড অদ্ভুত বিষয়। সাফিন কোনো প্রতিক্রিয়া না করলেও রাগিব আর সোমা হাসলো। সজল সেদিকে পাত্তা দিল না। সাফিনের হাত ধরে সেখান থেকে বেরিয়ে গেল। সঙ্গে কমিশনারের মাতৃদেহ একটা বস্তায় পুড়ে ফেলে। সোজা পদ্মা পাড়ে গিয়ে বস্তা সহ কমিশনারের দেহ নদীর পানিতে ফেলে দেয়। সাফিন সেটাও চুপ করে দেখে। গাড়িতে বসে বাড়ি পৌঁছুতে সাফিন জিজ্ঞেস করে, ভানুমাকে কোথায় রাখবে কাকা? ওই বাড়ি সুরক্ষিত মনে হয়। সবচেয়ে সহজ জায়গা সবচেয়ে কঠিন হয়, সবসময় মনে রাখবে। সাফিন মাথা নাড়ায়। সজল ধীর কণ্ঠে জিজ্ঞেস করে, আর কে কে? একটা ছেলের নাম জানি না, দাদি আর ভাইজান, তাই না? হুম। বাপ মরলে কষ্ট হবে?
তুমি বেঁচে থাকবে গ্যারান্টি দিবে? যদি দাও তাহলে মেরে দাও, আমি নিঃস্ব হতে পারবো না। সজল চুপ করে থাকে। যে খেলায় নেমেছে সে খেলার মাঠে সে বড্ড নতুন খেলোয়াড়। সাথে 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 সালার সিকান্দার তুলনায় সে একদম পানি পান্তা। সুতরাং সে যে বেঁচে থাকবে তার কোনো গ্যারান্টি নেই। শালার যদি বাঁচিয়ে রাখেও সুমনা রাখবে না। এসব ভাবতে ভাবতে বাড়ি না গিয়ে তারা পৌঁছে যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বয়েজ হোস্টেলে। পরিচিত বলে ওবায়দুলকে ডেকে আনে, জিজ্ঞেস করে, এই যে ভালোবাসার মানুষগুলো, প্রতিদিন রোমান্টিক সব সুন্দর সুন্দর গল্প এবং পরবর্তী পার্টগুলো পেতে এখনই আমাদের স্বপ্নের গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর সাথে আমাদের গল্পগুলোতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিন। ধন্যবাদ সকলকে আমাদের স্বপ্নের গল্প চ্যানেলের সাথে থেকে আমাদের গল্পগুলো শোনা ও উপভোগ করার জন্য।